সুভাষদা, আন্দোলনে যেখানে আসলে জুলাই মাসের পরে হচ্ছে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে যে সম্ভাব্য নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে আলোচনা, সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের সময় একটা ট্রাম্প কার্ডের কথা শুনেছি, আপনি বিএনপির 10 ডিসেম্বরের কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই সময় আপনি আসলে গণমাধ্যমের ভূমিকা কি দেখতে চান, দেশি বিদেশি গণমাধ্যমের ভূমিকা আপনি চান আপনার মানে কি হলে আপনি আসলে খুশি হবেন যে এরকম সাংবাদিকরা এরকম হোক, বা কিরকম স্বাধীনতা সাংবাদিকরা বোধ করতে পারবে? বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে জায়গাটি, সেই জায়গাটিতে কিছু কিছু ব্যত্যয় তো রয়েছেই। 28শে জুন আপনার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং এ কি কথা ব্যক্ত করা হয়েছে সব কিন্তু বলে দেওয়া হয়েছে। অথবা 10 ট্রাক অস্ত্রের মামলার যে তথ্যটি, 10 ট্রাক অস্ত্রের যে বিষয়গুলো, এগুলো আন্তর্জাতিক পর্যায়ে এখনো কিন্তু আলোচনায় আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা অস্বীকার করেনি। আমার বাংলাদেশের যে জঙ্গিবাদ দমনে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সফল হয়েছে আপনি যখন দেশে ছিলেন তখনও ভালো করে জানেন, এখনো ভালো করে জানেন। আমি বিস্তারিত এখানে উল্লেখ না করে বলি, ইমরান সালেহ প্রিন্স ভাই যে তথ্যটি দিয়েছেন, গ্যাস বিক্রির তথ্যটি আপনার খেয়াল পড়বে, আপনি তখন একেবারে সাংবাদিকতার মধ্য গগনে চূড়ান্ত ভাবে আপনি অবস্থান করছেন। আমি খেয়াল তথ্য দিই শুধু, আপনি খেয়াল করে দেখবেন যে 2001 সালে 1 অক্টোবরের যে জামাত বিএনপির যে সরকার গঠিত হয়, তার প্রথম ক্যাবিনেট বৈঠকে শেষ হওয়ার পরে সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন। অর্থমন্ত্রী সাইফুর রহমান বেরিয়ে যখন জিজ্ঞেস করলেন সাইফুর রহমানকে, সাংবাদিকরা আপনারাই জিজ্ঞেস করেছেন যে কি কি সিদ্ধান্ত হলো, গ্যাস বিক্রির গ্যাস নিয়ে কি চুক্তি হলো, খুব স্পষ্ট করে বলেছেন মাটির নিচে গ্যাস রেখে লাভ কি। আমি আবার বলি, শেষ করি একেবারে শেষ করি। উনি যে বললেন যে গ্যাস চুক্তি হয়নি, আমি একটু তথ্য দিয়ে বলি, আপনি অনলাইনে সার্চ করতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া 26শে আগস্ট 2001-এ বিএনপি নেতা রিয়াজ রহমান সহ, অর্থাৎ 1 অক্টোবর 2001-এর নির্বাচনের আগে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারত সফর করেছিল এবং সেখানে টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন রিয়াজ রহমান। বলেছেন বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ভারতে গ্যাস রপ্তানি করবে, বাংলাদেশে ভারতের পণ্য উন্মুক্ত করা হবে, সব ট্রানজিট সুবিধা দেওয়া হবে। আমি এই যে কথাগুলো আসছে না আপনার কাছে, আমি হোয়াটসঅ্যাপে কানাডার বসবাসরত সাংবাদিক শওকত আলী সাগরের একটা ভিডিও ক্লিপ আপনাকে পাঠিয়েছি। বঙ্গবন্ধুকে নিয়ে যে সমস্ত কটূক্তি করা হয়, সেই জায়গায় কিন্তু উত্তেজনার পারদ কিন্তু উঠে যায়। সেন্ট মার্টিনের ব্যাপারটা কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সেন্ট মার্টিন এর প্রসঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবার পরে অফিসিয়ালি জানালেন এই ধরনের সেন্ট মার্টিন বা এরকম কোনো কথা নেই, কোনো কথা হয়নি। আপনার বিশ্লেষণ যদি একটু বলেন খুব সংক্ষেপে। এটি আমাদের আসলে একটু পরের দিকের প্রশ্ন ছিল, প্রিন্স ভাই চলে গেছেন বা নেই বলে একটু আমরা আগে করছি। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে চলে। বাংলাদেশ এমন আত্মমর্যাদার জায়গায় এখন প্রতিষ্ঠিত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তিনি অ্যান্টনি ব্লিনকন, তিনি কয়েক মাস আগে বলেছেন বাংলাদেশ এই অঞ্চলে আঞ্চলিক নেতায় পরিণত হচ্ছে। তা স্বাভাবিক কারণে অনেকগুলো এই বিষয় সামনে আসবে, অনেকগুলো বিষয় থাকবে। শুধুমাত্র তিনি কি কখনো খালেদ মহিউদ্দিন কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেছেন? আপনি তো অনুসন্ধানী সাংবাদিকতায় অনেকদিন যাবৎ, তিনি কারণ নাম উল্লেখ করে বলেছেন? এবং আপনি জানেন, এবং আপনি খুব ভালো করে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যান, যখন বড় বড় রাষ্ট্রের প্রধানরা থাকেন, তিনি কিন্তু খুব স্পষ্ট কথা বলেন। 2016 সালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলছেন যে আপনাদের যে মানবাধিকারের সংজ্ঞা, সেই সংজ্ঞা অনেক সময় আমি বুঝতে পারি না। আটলান্টিক মহাসাগরের এপারে একবার মানবাধিকারের সংজ্ঞা, ওই পারে একরকম মানবাধিকারের সংজ্ঞা। অতএব আত্মমর্যাদার প্রশ্নে মাথা উঁচু করে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেন, সেটা বিশ্ববাসী তা প্রশংসা করে। স্বাভাবিক কারণে অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসে। এই কথাগুলো যখন বিস্তৃত ব্যাখ্যা আপনি করতে যাবেন, তখন কিন্তু অনেকগুলো তথ্য নিয়ে আপনাকে অনুসন্ধান করতে হবে যে কোথায় কখন কি ঘটেছে না। এবং বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের সময় রয়েছে, তখন কারা বাংলাদেশের কাছে এই সমস্ত দ্বীপ চেয়েছিল, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসবে। অতএব আপনি যদি বিস্তৃতভাবে ব্যাখ্যা করার সুযোগ দেন,
আমি নিশ্চয়ই সুযোগ পেলে আমি ব্যাখ্যাটা করবার চেষ্টা করব। সুভাষদা, আপনি বলছিলেন বটে শেখ হাসিনা কোনো নাম বলেন নাই, কিন্তু প্রত্যেকটা পত্রপত্রিকা, মানে আমি এখন আবার মানে আরেকটু চেক করার জন্য আরো পত্রপত্রিকার দ্বারস্থ হইলাম, সেইখানে তিনি নাম বলেন না, কিন্তু পত্রপত্রিকাগুলি বলছে তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন, যুক্তরাষ্ট্র বিএনপির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা এই কথা বলেছেন। আমি দু একটি তথ্য আপনার সামনে উপস্থাপন করি আগের প্রসঙ্গে, আমি ছোট্ট করে যুক্ত করি। আপনি খেয়াল করে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন কেন তিনি ব্রিক্সে যোগ দেবেন। আমি এই যে সৃজনশীল কূটনীতির যে বিস্তার, মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবী যে দক্ষতার জায়গায় অবস্থান করছেন, তিনি বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে এককভাবে কারোর ওপর নির্ভরশীল থাকতে না হয়, সেজন্য ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে কি বলেছে আপনি নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যমে তা দেখেছেন। আমি একটু কথা বলি, আপনি বিদেশ যাত্রা, বিএনপির বিদেশ যাত্রায় আজকে নতুন কিছু নয়, এবং আপনি খুব ভালো করে জানেন এই দলকে কানাডার আদালত পরপর, ফেডারেল আদালত পরপর 2 বার সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে, এবং এটা বিস্তারিত তথ্য আপনি খুব ভালো করে জানেন। আপনাকে বলতে বললে আমি বলতে পারবো, সে জায়গায় না যেয়ে বলি। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আমি জাস্ট একটু নুকতা দেই, আপনার কাছে কি মনে হয় না যে কোনো একটা বিষয় নিয়ে নানা কারণে গত 4-5 বছরে আওয়ামী লীগকেও তো স্যাংশন দেওয়া হয়েছে গুম খুনের জন্য, মানে কানাডার আদালত যদি তাদেরকে বলে থাকে যে তারা আসলে আইন মানে চলে না, বিএনপি আওয়ামী লীগও কি এটার থেকে বাইরে থাকতে পারবে? যে প্রশ্নটা করেছেন, আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নের সাথে প্রশ্ন প্রসঙ্গে আপনি উত্তর প্রসঙ্গে আপনি প্রশ্নটা করেছেন, আমি সেই কারণে বলছি। আপনি যখন দেখেন 2005 সালে অনুপ চেটিয়া উলফা নেতা, তার সাথে ঢাকাতে পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক করিয়ে দেওয়া হয়েছিল, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকবার প্রতিবেদন উল্লেখ করেছে, ভারত উল্লেখ করেছে। অতএব এই বিষয়গুলো কারা চুক্তি করেছে চুক্তি করেনি আপনি খুব ভালো করে জানেন। সুভাষদা, আমি এখনো প্রিন্স ভাইয়ের সাথে মানে একমত যে চুক্তিটা আসলে হয় নাই, বিএনপি কোনো চুক্তি করে নাই, কিন্তু আমরা কিন্তু এনার্জি মানে জ্বালানি খাতে আওয়ামী লীগের সাথে ভারতের অনেকগুলি চুক্তি দেখেছি, এর মধ্যে অনেকগুলি চুক্তি হয়তো আমাদের পক্ষে কতটা ছিল সেটা নিয়ে অনেক প্রশ্নও করা যায়। সুভাষদা, সেই প্রসঙ্গে আমি আজকে গেলাম না, আজকে প্রসঙ্গ সেটা না, আমি গণ অধিকার পরিষদের প্রসঙ্গে আসি। গণ অধিকার পরিষদের দুইজনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার যে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ ইনফরমেশনের সদস্য সচিব, সাইবার মনিটরিং সেলের যিনি প্রধান, সাইবার মনিটরিং সেলের যিনি সদস্য, ওয়েব টিমের যিনি প্রধান, যেই তন্ময় আহমেদ, যে প্রথম দিককার প্রকাশকারীর একজন, যিনি বলেছেন ছবিটি খাঁটি, সেই ব্যাপারে কি উদ্যোগ সরকার নিয়েছে? কেন আমরা দেখেছি যে 2016 সালে এই লোকের সঙ্গে যখন আসলাম চৌধুরী বৈঠক হয়েছে তাকে গ্রেফতার করে, সেটি করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র এবং আতাতের রাজনীতি করছেন কিনা? না, আপনি এই একটার পর একটা ঘটনা বলে আপনি যদি ষড়যন্ত্র রাজনীতির কথা হিসাব করেন তাহলে তো খুব দুঃখজনক ঘটনা। আমি আপনাকে বলি, পরিষ্কার অপরিষ্কারের ব্যাপার না, আপনি এটা সিদ্ধান্ত নেবেন, জনগণ সিদ্ধান্ত নেবে। আমি তো জানি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরুর যে প্রসঙ্গে সাক্ষাৎকার কিংবা তার বক্তব্য, এটা তো স্পষ্ট হয়ে যায়। সে তো বলেছে হ্যাঁ আমি বৈঠক করেছি, তা কি হয়েছে? তারপরে কি আমার বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে? উনি বলেছেন যে তিনি তারপরে আমার কি আর অতিরিক্ত বলার কিছু আছে? ওকে, মানে আপনার কাছে কি মনে হয়? আমি শুনেছি যে তিনি বলেছেন, দেখেছেন কিনা না, আমি শুনেছি যে তিনি বলেছেন যে আমি যদি ওই বক্তব্যটা করেও থাকি তাতে কি হয়েছে? না, তিনি বৈঠক করেছি, তা কি হয়েছে? আমি এটা নিয়ে আসলে কথাই বলতে চাই না, কিন্তু যদি এটা পরিষ্কার হয় তাহলে তার বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 6 মাসে? সেটা আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ভালো করে বুঝবেন। আমি সেজন্য বলেছিলাম জনাব নুরুল হক নূর, আপনি যদি এই অনুষ্ঠানটি দেখেন, আমি কিন্তু অবশ্যই চাই না যে আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হোক, সেটা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি সেটি বলছিলাম যে এটি কিন্তু একটি মামলা নিতে কিন্তু একজন গিয়েছিলেন, সেই মামলাটি নেওয়া হয়নি শাহবাগ থানায়, সেটি কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন রাজধর্ম বজ্র সুকঠিন, এবং সেখানে রাজনীতিতে অনেক বিষয় থাকে যেটা তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে, সেটা পরবর্তীতে কি ঘটবে, কদিন পরে কি ঘটবে। আমি এখন যখন আপনি কথা বলছি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই যখন কথা শুনছেন, তখনকার সময় আর আজ থেকে 1 সপ্তাহ পরে কি প্রেক্ষাপট তৈরি হবে সেটা সময়ই বলে দেবে। আমার এক্ষেত্রে
অধিক বাক বিস্তার না করাই ভালো। এরকম তো হওয়ার সম্ভাবনা নাই না সুভাষদা, যে মানে এটি ইচ্ছা করে স্মিয়ার ক্যাম্পেইন করা হচ্ছে এবং এটি আসলে ঠিক ক্যাম্পেইন না। আমি আপনাকে একটু বিনয়ের সাথে বলি, আপনার যে প্রশ্নগুলোর সেই উত্তরগুলো আপনি যখন নিজেই প্রশ্নের মধ্যে দিয়েছেন, আপনার কথাগুলো আমার মুখ দিয়ে কেন বলানোর চেষ্টা করছেন? ঠিক আছে, ওকে ঠিক আছে, ভুলে যাই কারণ সমঝোতা স্মারক যেমন তিস্তার পানি নিয়ে সমঝোতা স্মারক 100 বছর ধরে হয়েছে বা 10 বছর ধরে হয়েছে, কিন্তু পানি তো আমরা পাই না। কারণ সেই আলোচনা করতে গেলে তো ফিরে যেতে হবে, আবার অনেক কিছু আছে, চুক্তির পার্থক্য আছে, সেটার জন্য বলছি। এবং বিএনপির পক্ষ থেকে একজন বেশ বড় নেতা তিনি চলে গেলেন গণভবনের গেটে, সেখানে যেটা স্মারকলিপি দিয়ে আসলেন, বললেন সংবিধানে যে উল্লেখ করা আছে যে কোনো চুক্তি হলে তা সংসদে উপস্থাপন করতে হয়, কিন্তু এই চুক্তিটি উপস্থাপিত হয়নি। কিন্তু বলে রাখা ভালো যে এখানে কোনো চুক্তি হয়নি, এবং দুঃখজনকভাবে এই তথ্য যখন বিবিসিতে দেওয়া হয়েছিল সন্ধ্যার সংবাদে, পরবর্তীতে দর্শকদের বিভিন্ন রকম শ্রোতাদের চাপে পরবর্তীতে এই সংবাদ তাদের সংশোধন করতে বাধ্য হয়েছিল। অতএব সেই সাংবাদিকতা আমরা চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রবাহে দ্বার উন্মোচন করেছেন, সেটা বাংলাদেশে তার সময় কিন্তু গণমাধ্যমের বিস্তার ঘটেছে। গণমাধ্যম যেন বোঝার জন্য আপনার চোখে বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কয়েকটি উদাহরণ দিতে পারেন আমাদের, যে এই কয়টা গণমাধ্যম বস্তুনিষ্ঠ বাংলাদেশে? না, এটা আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। আপনি যদি এই তালিকাটি করেন, আমার দাঁড়িপাল্লা আর আপনার দাঁড়িপাল্লা তো এখন, আমি প্রিন্স ভাইকে ওইটা জানতে চাইবো। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, 28শে জুন হোয়াইট হাউসে যে বেদান্ত প্যাটেল যে ব্রিফিংটি করেছেন, সেই ব্রিফিং এ উল্লেখ আছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য এসেছে, সেখানে প্রসঙ্গ এসেছে বাংলাদেশের যে বিএনপি শাসন আমলের 10 ট্রাক যে অস্ত্রের ঘটনাটি, যারা ধরা পড়েছিল এবং যারা 2 জন ধরেছিল সেটাও আমরা জানি, এটা কিন্তু ওখানে আসেনি। পরেরটা আমার কথা বলছি, আলাউদ্দিন এবং হেলালুদ্দিন নামে 2 জন পুলিশ সার্জন, তারা এটি মানুষকে জানিয়েছিল, গণমাধ্যমকে জানিয়েছিল। সেই কারণে তাদের চাকরিচ্যুত হয়, তাদেরকে জেলে নেওয়া হয়, সে ভয়ঙ্কর সে পরিণতি। এই যে তথ্যগুলো আসছে আন্তর্জাতিক মুদ্রায়, সেগুলো তথ্য কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকগুলো সময় আসছে না। অর্থাৎ সেইগুলোর ক্ষেত্রে আমাদের অনেক মনোনিবেশ করতে হবে। আপনি জানেন যে আপনার বিবেচনায় একটি বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কথাও কি আপনি বলবেন না, যে আমরা উদাহরণ হিসেবে জানা? না, আমি যেহেতু আমি সম্পাদক আছি, আমি তো আমি তালিকা করা আমার পক্ষে ঠিক না। আপনি আমার এই গত 15-16 বছরে আমার পত্রিকায় কখনো একটি অযাচিত কোনো সংবাদ আপনি দেখাতে পারবেন না। যদি আপনি পরে কোনো শোতে আপনি দেখাতে পারেন, আমি কিন্তু মাথা পেতে নেব, আমি ভুল স্বীকার করব এবং অযাচিত মানে যেটা যাচনা করা হয় না, মানে আমি চাই না, আমি তথ্যপত্র যাচাই বাছাই না করে কোনো তথ্য আমি দিই না কখনো। আমার এটা বলা আছে। তাহলে আপনি তো বলতেই পারেন যে এবিএন টোয়েন্টি ফোর একটি বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম। না, আমি সেটা আমি বলবো, আমার কথা কি আমি বললাম আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে যাই। প্রিন্স ভাই, হ্যাঁ আমি বলছি, প্রিন্স ভাই আমি আপনার কাছে যাই যে আপনি কিরকম গণমাধ্যম আপনারা দেখতে চান, দেশি বিদেশি গণমাধ্যমের কাছে আপনার প্রত্যাশা কি, এবং আপনার চোখে বস্তুনিষ্ঠ গণমাধ্যম কোনগুলো? দেখুন, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আমরা সম্মান করি, এবং দেশে বিদেশে সকল গণমাধ্যমই যাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সেটা আমরা চাই। তো আমরা যেহেতু আমরা একটা রাজনৈতিক দল বিএনপি, আমরা কোনো একটি গণমাধ্যমের পক্ষে বা বিপক্ষে আমরা অবস্থান নিতে চাই না। আমরা যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে তারাই জনগণ দ্বারা সমাদৃত হবে, যারা ফেব্রিকেটেড নিউজ তৈরি করবে বা প্রকাশ করবে তারাই কিন্তু জনগণ দ্বারা ধিকৃত হবে। তো আজকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাংলাদেশে কিন্তু একটা হস্তক্ষেপ চলছে, এবং সেই হস্তক্ষেপের কারণে আপনারা দেখেছেন বহু আপনার সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে, সংবাদপত্রকে নিগৃহীত হতে হয়েছে, সাংবাদিকদেরকে জেলে নিতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনি আমার কাছে যদি বলেন এটা দীর্ঘ তালিকা হয়তো থাকবে, তবে আমরা যেটা মনে করি শত ফুলকে ফুটতে দাও এই নীতিতে আমরা বিশ্বাস করি। তো সেখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেন থাকে সেটাই আমাদের বিষয়। আর যেটা আমাদের সুভাষ সিংহ রায় বললেন
আন্তর্জাতিক গণমাধ্যমের কথা। এই আন্তর্জাতিক গণমাধ্যমে তো অনেক কথাই আসছে যেটা বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।